মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলে এই সাক্ষ্য গ্রহণ। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের সবশেষ জানাবেন। কৌরি, আপনি যেমনটা বলছিলেন, আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযোগ্য এর দায়ে যে মানবতা বিরোধী অপরাধে যে মামলাটি দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ, সেই মামলার আজকে চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত চলছে। আজকের কার্যতালিকায় ৪ জনের সাক্ষ্য নেওয়ার কথা। এর মধ্যে ৩ জন কিন্তু ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে উত্তরার সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ, খুলনার শিক্ষার্থী নাইম শিকদার রয়েছেন এবং আরও একজন সাক্ষ্য দিয়েছেন, তার নামটি আমরা জানতে পারিনি। এখন বর্তমানে ট্রাইব্যুনালে বিরতি চলছে। বিরতি শেষে বাকি যে একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছেন তিনি সাক্ষ্য দিবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো এর পূর্বে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর যে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনা সহ এই মামলায় যেসব আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আসলে তারা শেষ করতে চান। এখন পর্যন্ত এই মামলায় কিন্তু ৮১ জনকে আসামি করা হয়েছে, ৮১ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে তারা দ্রুত আসলে এটির রায়ের দিকে যেতে পারবেন বলে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সে সাথে একটু জানাই, আজকে যে উত্তরার যে সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ যে সাক্ষ্য দিয়েছেন, তিনি সেখানে আসলে উত্তরায় যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে তার উপর যেই নির্মমভাবে আন্দোলনকারীদের উপর যেভাবে গুলি চালানো হয়েছে সেটিরই আসলে ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তিনি এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি এই আন্দোলনের বল প্রয়োগের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা অভিযুক্ত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। কৌরি। কামরুল, ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার গঠনের ১ বছর পর বিদেশে বাংলাদেশের সব দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার রাতে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয়। বিদেশে দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতদিন রাষ্ট্রপতির যে ছবি টানানো ছিল সেগুলো সরিয়ে ফেলতেই এই নির্দেশনা। ছবি সরানোর বিষয়টি তদারকি করতে অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি আর থাকবে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু গণমাধ্যমকে জানায়নি। সিলেটে ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে ধোপাগুলে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সেখান থেকে এখন পর্যন্ত কোনো পাথর উদ্ধার করা গেছে কিনা জানাবেন। আমি এখন রয়েছি শালটিকর এলাকায় চেঙ্গের খাল নামে একটি নদীর ঠিক তীরে একটি ক্রাশার মেশিনের সামনের আঙিনায়, অর্থাৎ এই আঙিনার পাশেই কিছুক্ষণ আগে কিন্তু অভিযান হয়েছে এবং যে অভিযানটি এখনো চলমান রয়েছে। তো সবশেষ তথ্য হচ্ছে যে এখানে যে পাথর জব্দ করা হয়েছে সেটির গণনা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এখানকার দায়িত্বরত যিনি আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক মাহমুদ কবির, তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে 11,000 ঘনফুট পাথর পাওয়া গেছে এবং যে পাথরটা আসলে সাদা পাথর থেকে সম্প্রতি সময় লুট করা হয়েছে। এখানে বিশেষ করে যারা এখানকার লুটচক্রের সদস্য রয়েছেন তারা এখানে এনে মাটির নিচে চাপা দিয়ে রেখেছিলেন। তো এটি আসলে জব্দ করা হয়েছে এবং পরবর্তীতে এটি প্রতিস্থাপনের প্রক্রিয়া কিন্তু চলমান থাকবে এবং এই সাথে এই অভিযানে কিন্তু সংশ্লিষ্ট 2 জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরে আসলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তো এর আগে কিন্তু এর আশেপাশেই ধোপাগুল এলাকায় গতকাল আমরা দেখেছি বেশ বড় একটি অভিযান পরিচালিত হয়েছে যৌথ বাহিনীর, যেখানে ধোপাগুলের বিভিন্ন ক্রাশার মেশিন এবং আশেপাশে যে বসতবাড়ি রয়েছে সেই বসতবাড়ির পাশে মাটি চাপা দেওয়া অবস্থা এবং তার উপর গাছের ডালপালা
গাছপালা পাতা ছড়ানো অবস্থায় ছিল, কিন্তু প্রায় 2.5 লাখ ঘনফুট পাথর কিন্তু গতকাল উদ্ধার করা হয়েছে। এবং যে বিষয়টি আসলে সাম্প্রতিক সময়ে পাথর লুট হওয়ার পর প্রশাসনের যে কঠোর যে অবস্থান, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে এ ধরনের অভিযান চলছে এবং নির্দেশনা রয়েছে যে এই পাথরগুলো যে পর্যটন স্পট থেকে লুট করা হয়েছে সে সকল পর্যটন স্পটে কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার যে নির্দেশনা, সেটি বাস্তবায়নে তারা কাজ করছেন। এর আগে আপনি নিশ্চয়ই জানেন যে শুক্রবার এই পাথর লুটের ঘটনায় কিন্তু অজ্ঞাতনামা প্রায় 1500 থেকে 2000 জনকে আসামি করে কিন্তু মামলা করা হয়েছে এবং এরপর 5 জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায় অভিযুক্ত কোম্পানিগঞ্জ এলাকা থেকে। তো সবকিছু মিলিয়ে আজকে এই পাথর লুটের ঘটনায় প্রশাসনিক যে তদন্ত কমিটি রয়েছে সেই তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা, এবং আমরা যেটি জেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি সেই প্রতিবেদনটি দিনের শেষ ভাগে হয়তো জানানো হতে পারে। তো এই ছিল এখানকার পাথর লুট হওয়া পাথর উদ্ধার অভিযানের সর্বশেষ তথ্য। পরবর্তীতে আরও অভিযান চললে কিংবা আরও পাথর উদ্ধার হলে আমি সেটি দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সমস্যার আশু ও স্থায়ী সমাধান চায় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ শেষে একথা বলেন তিনি। বলেন, 25শে আগস্ট হতে যাওয়া কক্সবাজারের সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ। ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, তুরস্ক সহ 50টিরও বেশি মিশনের কূটনীতিকরা অংশ নেন। রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন করা হয়েছে। জাতিসংঘ, কাতার এবং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সম্মেলনগুলোর বিস্তারিত নিয়ে অংশীজনদের সাথে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজস্য ছিল, কিন্তু এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো অতটা ঝুঁকি নিতে পারছিলেন না। আমরা একটা স্লোগান দিই প্রায় যে পিপলস পাওয়ার। তো আজকে পিপলস পাওয়ার হ্যাজ শোন যে লুটেরা চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যায় তখন যতই রাজনৈতিক শক্তি ওটাকে সাপোর্ট করুক না কেন, মানুষের শক্তিটাই আসলে জয়ী হয়ে আসে। আপনারা দায়িত্বে ছিলেন, আপনার পরিবেশে আছেন। আছি, দায়িত্বে আছি। আমরা দায়িত্বে থাকা অবস্থায় একটা হয়ে গেল, মানে আবার ফিরে আসলে এটা কিসে এসে? শোনেন, আপনাকে এটা বুঝতে হবে যে উপদেষ্টারা কোন পর্যন্ত যেতে পারে। একটা সভায় কোন বক্তব্যগুলো যাবে আমরা সেই পর্যন্ত কথা বলতে পারি, কিন্তু কোন প্লেট গ্লাসে খাওয়া দিবে আমরা সেই কথাটা বলি না। এটা আমাদের বলার কথা না, মাইক্রো ম্যানেজমেন্ট আমাদের করার কথা না। কিন্তু আমরা পাথর লুটপাট যাতে বন্ধ হয় সেজন্যই তো ফিল্ডে গিয়েছিলাম। ফিল্ডে যাওয়ার একমাত্র কারণ ছিল যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নিব কিনা দুটোই দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাজনীতির কিন্তু একটা বহির আবরণ আছে আর একটা অন্তর্নিহিত আবরণ আছে। একটা হচ্ছে বহির আবরণ আর একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা, সেইটা গোঁ ধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না, লাভ হবে দাদাদের আর দিদিদের। এক যুগেরও বেশি সময় আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ও ঢাকার বক্ষ ব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায়
5 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 4 আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল বকুল মিয়া, মিন্টু ওরফে বারোগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, হাসান মিজি, সাইদ ব্যাপারী ওরফে আবু সাইদ। 2012 সালের 23শে আগস্ট রাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাসায় খুন হন নারায়ণ চন্দ্র দত্ত নিতাই। যমুনা বাদে অব্যাহতভাবে কমছে দেশের বেশিরভাগ নদ নদীর পানি। স্বাভাবিক জীবনে ফিরছে নদী তীরবর্তী মানুষ, তবে এখনও কোথাও কোথাও পানিবন্দী অনেকে। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে গত এক সপ্তাহের তুলনায় পানি বাড়ছে ধীর গতিতে। প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ সবকটি নদীর পানি কমতে শুরু করেছে, তবে ব্রহ্মপুত্র নদের পানি ধীরে কমায় দুর্ভোগে অনেকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় পদ্মার পানি কমেছে 12 সেন্টিমিটার, তবে এখনও পানিবন্দী সদর ও শিবগঞ্জ উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 12,000 পরিবার। তলিয়েছে বোরো, ভুট্টা, সবজি সহ 2012 হেক্টর জমি। ক্ষতিগ্রস্ত প্রায় 8,000 কৃষক। এদিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘিরপাড় বাজারের পদ্মার ভাঙন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটেনি ব্যবসায়ীদের। নদীতে স্রোত বাড়লে ফের ভাঙনের শঙ্কা তাদের। বাজার রক্ষায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ময়মনসিংহের স্টেশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, এই অভিযানে এ পর্যন্ত কতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে জানাবেন। ময়মনসিংহ নগর রেল স্টেশন এলাকাতে আমার পেছনেই মূলত উচ্ছেদ অভিযান কার্যক্রম করছে। এখানে আছে মূলত জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা পুলিশ, আনসার এবং র্যাবের পক্ষ থেকেও বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এখানে এসেছেন এবং মাত্র 8 ঘন্টার নোটিশে এখানে এই অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে আসলে অভিযোগ করেছেন এখানকার যারা দোকান করতেন তারা বলছেন যে গত কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন জায়গায় যে সকল ফুটপাতে হকাররা ব্যবসা করতেন তাদেরকে এখানে এই জায়গাটাতে ব্যবসার জন্য জায়গা দেওয়া হয়েছে এবং গতকাল আসলে মাইকিং করা হয়েছে। মাইকিং এর পর আজকে 8 ঘন্টার নোটিশেই এই দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে। অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অনেকেই বেশ মোটা অঙ্কের টাকা ব্যয় করে এখানে আসলে ব্যবসা পরিচালনা করছিলেন। এখন পর্যন্ত সেই লভ্যাংশ না আসা শুরু করার পরেও আসলে আজকের এই অভিযান কিন্তু তাদের বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বিভিন্ন জায়গা থেকে লোনেও কিন্তু এখানে ব্যবসা পরিচালনা করতেন, যাদের কিস্তি দেওয়াটাও অনেক দূর হয়ে পড়েছে বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে অভিযোগ করেছেন, জানিয়েছেন। আসলে আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে ময়মনসিংহ নগরীর ফুটপাত যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তারা এগুলো উচ্ছেদ করার জন্য নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ নগরী থেকে সবশেষ খবর। রাবি, ধন্যবাদ আপনাকে। হাওড় এলাকায় উড়াল সড়ক প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 3.5 কোটি টাকা ব্যয়ে হাওড় এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, টেন্ডার নিয়ে কিছু ত্রুটি রয়েছে, সেগুলো সমাধান করে দ্রুতই এর কাজ শুরু করার চেষ্টা চলছে। অনেক ধরনের প্রকল্প কিন্তু কাটছাট হয়ে গেছে, এই প্রকল্পটা কিন্তু বাদ যায়নি, এটা হচ্ছে ভালো খবর। তারপরের খবর হচ্ছে যে আপনার টেন্ডারিং এর ক্ষেত্রে সেখানে তারা কিছু ধরনের ত্রুটি মনে করছে, সুতরাং তারা আবার রিটেন্ডার করতে বলছে। চাঁদপুরের মাছঘাটগুলোতে কিছুটা বেড়েছে ইলিশের সরবরাহ, এতে প্রভাব পড়েছে দামে। আগের তুলনায় সামান্য কমেছে দাম। এদিকে বরিশালে ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশ ছোঁয়া। চাঁদপুরে মাছের আড়তগুলোতে দিনে ইলিশ মিলছে 400 মনের মতো। আগের সপ্তাহে 1 কেজির ইলিশ 3000 টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 2300 থেকে 2500 টাকায়। এদিকে অন্যান্য বছর বরিশালে এমন সময় 1000 থেকে 1200 মন ইলিশ এলেও এবার মিলছে মাত্র 100 থেকে 150 মন। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2250 থেকে 2300 টাকায়, আর 800 গ্রামের ইলিশের জন্য গুনতে হচ্ছে 2000 টাকা।
এমন দামে হতাশ ক্রেতারা, ইলিশ না কিনে বাড়ি ফিরতে হচ্ছে খালি হাতে। মিশ্র আবহাওয়া বিরাজ করছে বিশ্বজুড়ে। কোথাও তীব্র তাপপ্রবাহ, দাবানল, আবার কোথাও বা ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। দাবানল ও বন্যায় ঘটছে প্রাণহানিও। একে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বলছেন বিশেষজ্ঞরা। গেল 2 দিনে পাকিস্তানে বন্যায় বহু মানুষের মৃত্যু হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখনও নিখোঁজ অনেকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়ার বুনের জেলা সহ সোয়াত, মানসেহরা, বাজাউর, জম্মু কাশ্মীর সহ আশপাশের বেশ কিছু এলাকা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা কবলিত বহু এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কাঠুয়া জেলা। ঘটেছে প্রাণহানির ঘটনাও। পানির তোড়ে ভেসে গেছে বহু মানুষ, যানবাহন। এদিকে তীব্র তাপপ্রবাহে নাকাল ফ্রান্সের জনজীবন। দেশটির সর্বোচ্চ তাপমাত্রা 41.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বর্ডোতে। ভয়াবহ দাবানলে পুড়ছে বহু এলাকা। ইতালিতে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। দাবানলে বিপর্যস্ত স্পেনের বহু এলাকা। আবাসস্থল ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা। পুড়েছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। কয়েক সপ্তাহ ধরেই দাবানলে পুড়ছে গ্রিস। দাবানলের আগুনে ভস্মীভূত ঘরবাড়ি সহ ফসলি জমি। তুরস্কেও ছড়িয়েছে ভয়াবহ দাবানল। তীব্র আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। এছাড়া পর্তুগালেও তীব্র তাপপ্রবাহে ছড়িয়ে পড়ছে দাবানল। ঘরবাড়ি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। জাতিসংঘের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছর বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকতা হারিয়েছে বৈশ্বিক আবহাওয়া। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বরাবরের মতোই জেলেনস্কির তাৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি অগ্রাহ্য করে কঠিন শর্ত চাপিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যেসব ভূখণ্ড রাশিয়া দখল করেছে সেগুলো ছেড়ে দিতে হবে ইউক্রেনকে। বিনিময়ে ছোট কিছু অঞ্চলে সামরিক তৎপরতা স্থগিত রাখবে রাশিয়া। এমন পরিস্থিতিতে সোমবার ওয়াশিংটনে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের দিকে তাকিয়ে আছে বিশ্ব। আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর মুখে কুলুপ। বিশ্ব মনোযোগের এমন বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট। আর তাই নানা জল্পনা কল্পনা ডালপালা মেলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করছে। বিশেষ করে বৈঠকের পর জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের ফোন কলের বিষয়ে যারা জানেন তাদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। রয়টার্স জানাচ্ছে, ইউক্রেনের দখলকৃত ছোট ছোট কিছু অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত রাশিয়া। বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিস্তৃত ভূখণ্ড ডনেৎস্ক ও লুহান্স্কের নিয়ন্ত্রণ চায় মস্কো। অন্য 2 অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়ায় সামরিক তৎপরতা বন্ধ রাখবে রাশিয়াও। এর বিনিময়ে অন্য অঞ্চলে যুদ্ধবিরতি ও নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে। তবে পুতিনের শর্তগুলো আলোচনার প্রাথমিক ধাপ নাকি চূড়ান্ত প্রস্তাব তা পরিষ্কার নয়। জেলেনস্কির প্রধান দাবি তাৎক্ষণিক যুদ্ধবিরতি। এক প্রকার অগ্রাহ্য করে পুতিন পাল্টা প্রস্তাব দেন, পূর্ণাঙ্গ চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি হবে না। তবে পুতিনের প্রস্তাবে ট্রাম্প সমর্থন করছেন বলে উঠে এসেছে গণমাধ্যমের খবরে। এদিকে সূত্রের বরাতে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিয়ে আগামী 22 আগস্ট শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করতে চান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিনের সাথে বৈঠকের পর ফোনালাপে ইউরোপীয় নেতাদের একথা জানান ট্রাম্প। তবে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে এখন পর্যন্ত ত্রিপক্ষীয় কোনো বৈঠকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়নি। রাশিয়ার অস্বীকৃতির কারণে ইউক্রেনের যুদ্ধবিরতি জটিল হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জেলেনস্কির। বৈঠককে সামনে রেখে ট্রাম্প জানিয়েছেন তিনি জেলেনস্কিকে মস্কোর সঙ্গে একটি স্থায়ী শান্তি চুক্তি করতে উৎসাহিত করবেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। একটা শহর জুড়ে ডিম ভাজা নিয়ে উৎসব। হাজার হাজার ডিম দিয়ে তৈরি বিশাল আকারের অমলেট। তাকে ঘিরেই আনন্দ আয়োজন। শত শত মানুষ নানা সাজে মেতে ওঠেন উৎসবে। বিশ্ব অমলেট নাইটস ফ্র্যাটার্নিটি এর তত্ত্বাবধানে 4 মিটার চওড়া প্যানে তৈরি অমলেট নিয়ে এমন আয়োজন ছিল বেলজিয়ামের স্যালমেডি শহরে।
15ই আগস্ট বেলজিয়ামের ম্যালমেডি শহর মেতে ওঠে এক ব্যতিক্রমী উৎসবে। হাজার হাজার ডিমে 4 মিটার চওড়া প্যানে তৈরি করা হয় দৈত্যাকার এক অমলেট। এরপরেই রুটির সাথে এই অমলেটের স্বাদ উপভোগ করতে দেয়া হয় দর্শকদের। অমলেটটি অসাধারণ, এর স্বাদ সত্যি মুখে লেগে আছে। এখানে এসে আমার অনেক ভালো লাগছে। অমলেট বানানোর প্রথা চালু হয়েছিল 1200 বছর আগে, যা চালু করেছিলেন ফ্রান্সের আইকুইটেনের ডাচেরি শাসক উইলিয়াম। 1973 সালে বেসিয়ে রেসে এই প্রথাকে পুনরায় চালু করা হয়। তখন থেকে ম্যালমেডির সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা, কানাডা, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের শহরগুলো এই উৎসব উদযাপনে যোগ দেয়। তবে এই উৎসবের আগে ম্যালমেডির ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় একটি মিসা, যেখানে ডিম ও রুটিকে পবিত্র করা হয়। এরপর এগুলোকে উৎসবের মঞ্চে নিয়ে আসা হয় রাজপথে মিছিল করতে করতে, আর এরপরই দর্শকদের পরিবেশন করা হয় এই অমলেট। এই একদিন ম্যালমেডি শুধু খাবারের জন্য নয়, উৎসবমুখর হয়ে ওঠে সংস্কৃতি, ঐতিহ্য ও একতা উদযাপনের জন্য। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। সালমান আঘাকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাখা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে। সবার আগে এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে টি-20 দলে ফেরা শাহিন আফ্রিদি রয়েছেন এ তালিকায়। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন ফখর জামান ও হারিস রৌফরা, সঙ্গে আছেন সাইম আয়ুব, খুশদিল শাহ ও হুসাইন তালাতের মতো তরুণরা। এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে এই দলটাই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। 8 দলের মহাদেশীয় টুর্নামেন্টে এ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।